নমস্কার। মুক্তির গল্প ও কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প বাবা হওয়া। সত্যি বড় লোক হওয়া সোজা, পণ্ডিত হওয়া সোজা, সব কিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড় কঠিন। ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল। সামনে একটা খোয়ার, পথ এঁকে বেঁকে চলে গেছে। পথের দুপাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথমে অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পনসাটি আর ঝাড়, লাল পাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিক করছে। কয়েকজন আদিবাসী মেয়ে পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনেই। আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়াদৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে সে। তাছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে, বোঝে। কত বিষয়ে সে যে পড়াশোনা করে তা বলার নয়। পড়াশোনাতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশোনাতেই নয়। নিজের ছেলে বলেই শুধু নয়, তার ভালোত্বে আমি শুধুই গর্ববোধ করে থাকি। এই গর্বের কোনো সঙ্গত কারণ আমার থাকার কথা নয়, কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো তা আমার স্ত্রী শ্রীমতীরই জন্যে। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলেই আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর উপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে মেয়ের ভালোত্বের কৃতিত্বটুকু আমি এই মুহূর্তেই বাংলোর চওড়া বারান্দার ইজি চেয়ারে বসে তাকিয়ে তাকিয়ে উপভোগ করছিলাম। শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালো রঙা সদ্য কেনা ঝকঝকে গাড়িটা সাদা সিট কভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে। আমি একজন সেলফ মেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরেজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশোনা ছেড়ে দিতে হয় আর্থিক কারণেই, কিন্তু ফিরিওয়ালা এবং নানা রকম চাকরি থেকে জীবন শুরু করে আমি এখন একটা কারখানার মালিক, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে রেজিস্টার্ড। লোহার ঢালাই করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যবসাও যে ভালো সে সম্পর্কেও ছেলে সম্পর্কিত গর্বের মতো গর্ব আছে আমার। হাওড়াতে আমার কারখানা, সল্টলেকে হালফিল ডিজাইনের বাড়ি, সুন্দরী স্ত্রী আর স্থাবর অস্থাবর সম্পত্তি। বেশ কিছু লোক আমাকে স্যার স্যার করে, ভালো লাগে। কলকাতার একটি বড় ক্লাবে আমি বছরখানেক হলো মেম্বার হয়েছি। ইদানিং ক্লাবে এবং ব্যবসার জগতে আমি আকছার ইংরাজি বলে থাকি। আমি এখন জানি যে এ সংসারে টাকা থাকলে ইংরেজি বাংলা কিছুই না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তাছাড়া টাকা বাড়ার সঙ্গে সঙ্গেই সব বিদ্যাই আপনা আপনিই বাড়ে। লক্ষ্মীর মতো সরস্বতী আর দুটি নেই। ক্লাবে আমাকে লোক ম্যাক চ্যাটার্জি বলে জানে। আমার আসল নাম মকর ক্রান্তি। ছোটবেলায় পাড়ার ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল মকরা। সে ডাকটা এখন ভুলেই গেছি। কেউ ডাকে না সে নামে, ডাকলে আমি রেগেও যাই। এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা যা থাকতে হয়, থাকা উচিত, আমার তার প্রায় সবই আছে। আমি একজন কপিবক সুখী লোক। কিন্তু নদীর সামনে দূরে খেলে বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাই, এর কারণে আমি ঠিক যতটা সুখী তেমন সুখী অন্য কিছুর জন্যেই নয়। ছেলে মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতি হওয়ার সুখ বাবাকে যে আনন্দ এনে দেয়,
তা তার ব্যবসা, অর্থ, মান, সম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে মেয়েকে তাদের জীবনে অনেক কিছুই দিয়েছি আমি, আমাকে যে আমার মা বাবা দিতে পারেননি। আমি একজন কৃতী, কেউকেটা যোগ্য বাবা ভাবছিলাম আমি। বড় লোক হওয়া সোজা, পণ্ডিত হওয়া সোজা, সব কিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড় কঠিন। এই শান্ত দুপুরে আলস্যে, কবুতরের ডাকের একটানা ঘুমপাড়ানি শব্দে, ছায়ায়, স্নিগ্ধ হাওয়াতে, আদিবাসী কুলি কামিনদের রাস্তা সারানোর ছন্দবদ্ধ খটখট আওয়াজের মধ্যে বসে আমি ভাবছিলাম, আমি একজন সার্থক বাবা। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, চোখের পাতা বুজে গেছিল। এমন সময় একটা গাড়ির ইঞ্জিনের শব্দে আচমকা তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংকেরই ম্যানেজার এসে হাজির। মিস্টার রায়, হঠাৎ এখানে? উনি বললেন। ওকে দেখেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম। বললাম, আরে আপনি কোত্থেকে স্যার? সব স্যারেরই স্যার বলার লোক থাকে, বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত 3 মাস ধরে বড় রমদারমদি চলছে। কানাঘুষোই শুনেছি সোজা রাস্তায় হবে না, কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয়নি। এ একেবারে গড সেন্ট ব্যাপার। রায় সাহেব ন্যাশনালাইজড ব্যাংকের বিরাট এয়ার কন্ডিশনড অফিসে সবসময় এমন একটা এয়ার নিয়ে বসে থাকেন যে মন খুলে কথাই বলা যায় না। আমি রায় সাহেবকে ইমপ্রেস করার জন্যে ইংরেজিতে কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবুধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, এ কথাটা এহেন আপন গন্ধে কস্তুরী মৃগসম পাগল ব্যাংকারকে বোঝানো দরকার। এমন সময় রাকেশ ও রায় ফিরে এলো। আমি আমার ছেলে মেয়ের সঙ্গে রায় সাহেবের আলাপ করিয়ে দিয়ে রায় সাহেবদের সবাইকে মহা সমারোহে বসালাম। রায়কে বললাম শ্রীমতীকে দিবানিদ্রা থেকে তুলতে। টিফিন ক্যারিয়ারে কিছু খাবার আছে কি না নেই কে জানে, চৌকিদারকে ডেকে চা করতে বললাম। রায় সাহেব বললেন, রাঁচি যাচ্ছি। বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালি সঙ্গে আছেন, ওরা একটু যাবেন। নিশ্চয় নিশ্চয় বলে আমি রায়কে বললাম, রায়, মাসিমাদের বাথরুম নিয়ে যাও। রায় সাহেব ইম্পোর্টেড সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন, আমাকেও একটা দিলেন। আমি কৃতার্থ হলাম, কিন্তু ওভারড্রাফটের লিমিটটা বাড়লে আরও বেশি কৃতার্থ হতাম। তারপর বাংলোর সামনে কাজ করা কুলি কামিনদের দিকে আঙুল তুলে বললেন, দিস পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড নাইস ইনডিড। আই মিন দিস জাংলি লেবার্স। তারপরে বললেন, বাট দে আর রিয়েলি নিভ। আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস, রাইট ইউ আর, দে আর রিয়েলি নিভ। রাকেশ সিঁড়িতে বসেছিল, হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছো বাবা? আমি একটু হেসে বিদগ্ধ কৃতি বাবার মতো মুখ করে ওই কুলি কামিনদের আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম, দে আর নিভ। রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র, তার স্কুলও শহরের সেরা স্কুল। সে অবাক গলায় বলল, নিভ? রায় সাহেব সিগারেটের ধোঁয়া ছেড়ে কৌতুকের স্বরে বললেন, ওয়াই সান? রাকেশ বলল, ওরা অনেস্ট, কিন্তু নিভ দুটোই একসঙ্গে কি করে হবে? তারপর কাঁধ ছাকিয়ে আমাকে বলল, আই ডোন্ট নো ওয়াই ইউ কল দেম নিভ। রায় সাহেব বিরক্ত গলায় বললেন, নিভ বানান জানো? রাকেশ অপমানিত হলো। আমি মানে রাকেশের বাবা নিভ বানান এবং মানে দুটোর একটাও জানতাম না।
রায় সাহেব বলেছিলেন বলেই ওর কথায় সায় দিয়ে বলেছিলাম। তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম, সে বাবার সম্মান রাখতে পারে কিনা দেখার জন্য। রাকেশ কেটে কেটে বলল, KNAVE। আপনি আর বাবা এই নেভের কথাই বলছিলেন তো? অন্য নেভও আছে, তার বানান আলাদা, উচ্চারণও। এক্স্যাক্টলি, বললেন মিস্টার রায়। রাকেশ বলল, আমি তো তাই ভাবছি, তাহলে ঠিকই বলেছি, নেভের মানে তো অন্য। অনেস্ট আর নেভ একই সঙ্গে হতে পারে না। মিস্টার রায় আমার দিকে চেয়ে বললেন, তাহলে আমি ভুল বলেছি? কি বলেন মিস্টার চ্যাটার্জি? আমি বললাম, কি যে বলেন স্যার, আপনি কখনো ভুল বলতে পারেন? আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন, সব অসভ্য, অভদ্র। রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকালো, এমন চোখে। আমার ছেলে, যে নবজাত ছেলেকে আমি নার্সিংহোমে উলঙ্গ অবস্থায় দেখেছি, দুপা একসঙ্গে করে ধরে গামলায় চান করিয়ে নার্সটাকে তুলে ধরে বলেছিলেন, এই যে মকড়াবাবু, দেখেন আপনার ছাওয়াল, বাবা হইলেন গিয়া আপনি। সেই ছেলে এমন ঘৃণা ও হতাশা মিশা অবাক হওয়া চোখে কখনো আমার দিকে তাকায়নি, কখনো তাকাবে বলে ভাবিওনি। একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ, তারপর মিস্টার রায়ের দিকে মাথা নিচু করে বলল, আই এম সরি। আমি বললাম, সরি শুধু নয় রাকেশ, ইনি কে জানো? কত বড় পণ্ডিত তা তুমি জানো? বলি ভাবলাম, ও কি করে জানবে? স্টুপিড, ইনোসেন্ট, ইডিয়েট। স্কুলের পরীক্ষায় তো পাশ করেছে, জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি, ও জানবে কি করে? ব্যাংকের লিমিট না বাড়লে যে ব্যবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না ছেলে মেয়েকে, তাও কি করে জানবে? গাধা। আমি বললাম, স্বীকার করো ওর কাছে যে তুমি অন্যায় করেছ, বলো যে তুমি ভুল বলেছ, ক্ষমা চাও, তর্ক করেছ বলে। আমি আমি বলেই রাকেশ আমার দিকে চেয়ে রইল। ইতিমধ্যে রায় সাহেবের স্ত্রী ও শালী বারান্দায় চলে এলেন। আমি আবহাওয়া লঘু করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে। ওরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায় সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে, সেখানেই খেয়ে নেব। বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মিস্টার চ্যাটার্জি। শ্রীমতীও ঘর থেকে বাইরে এসেছিল। ওর সঙ্গে মহিলারা ভালোই ব্যবহার করেছিলেন, তাই মিস্টার রায়ের এরকম হঠাৎ চলে যাওয়ার কারণ ও বুঝতে পারল না। সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়ে মিস্টার রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মিস্টার রায় সামনের সিটে উঠতে উঠতেই বললেন, আপনার ছেলেটি ভালো, কিন্তু ওকে ভালো করে ম্যানার্স শেখান। এখনই যদি সব কিছু জেনে ফেলে তবে পরে কি জানবে আর? আমি হাত জোর করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, অপরাধ নেবেন না। মিস্টার রায় সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অপরাধের কি আছে? তারপর একটু থেমে আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই তো আমাদের কাজ। গাড়িটা চলে গেল। আমি ডাকলাম, রাকেশ, রাকেশ। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।